হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। স্বাগত জানাচ্ছি তোমাদের নারায়ণগঞ্জ হাই স্কুল এন্ড কলেজের অনলাইন ক্লাসে। আমি বিপুল সরকার। আজকে আমি তোমাদের সাথে হিসাব বিজ্ঞান বিষয় নিয়ে আলোচনা করব। তো আজকে আমরা যে চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অধ্যায় 11, ক্রয় মূল্য, উৎপাদন ব্যয় ও বিক্রয় মূল্য নির্ধারণ। অবশ্যই এই চ্যাপ্টারটি নিয়ে আমরা পূর্বেও আলোচনা করেছিলাম, তারপরেও আজকে আমরা এই চ্যাপ্টারটি আলোচনা করব, কারণ সামনে তোমাদের যেই বার্ষিক পরীক্ষা হবে সেই পরীক্ষার মধ্যে এই চ্যাপ্টারটি অবশ্যই অন্তর্ভুক্ত থাকবে এবং এই চ্যাপ্টার থেকে তোমাদেরকে প্রশ্ন আসবে। তো আজকের যে চ্যাপ্টারটি সেগুলো অবশ্য রিভিশন ক্লাস মানে পূর্বে যেহেতু আমরা আগে করেছি এই চ্যাপ্টার, তাহলে অবশ্য আমরা পূর্বে থেকেই এই চ্যাপ্টারের বিষয়গুলো আমরা জানি। তো এই চ্যাপ্টারটি রিভিশন ক্লাস হবে। তো এখন দেখো, এই যে ক্রয় মূল্য, উৎপাদন ব্যয় এবং বিক্রয় মূল্য নির্ধারণ, ক্রয় মূল্য, উৎপাদন ব্যয় এবং বিক্রয় মূল্য নির্ধারণ, এই চ্যাপ্টারে দুই ধরনের অঙ্ক আছে। একটি হচ্ছে ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানের জন্য, আরেকটি হচ্ছে উৎপাদনকারী প্রতিষ্ঠানের জন্য। তো ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানের কাজ কি? পণ্য ক্রয় করে সেই পণ্য কি করে? বাজারে বিক্রি করে। আর উৎপাদনকারী প্রতিষ্ঠানের কাজ হচ্ছে কাঁচামাল ক্রয় করে সেই পণ্যকে ব্যবহার উপযোগী পণ্যে রূপান্তর করে তারপরে বাজারে বিক্রি করে। দুইটা প্রতিষ্ঠানের কাজ কিন্তু দুই রকম। তো আজকে আমরা যেই প্রতিষ্ঠানের কাজ করব সেটা হচ্ছে উৎপাদনকারী প্রতিষ্ঠান। তারা কাঁচামাল ক্রয় করে কিভাবে সেই পণ্যকে ব্যবহার উপযোগী পণ্যে রূপান্তর করে এবং সেটাকে বাজারে বিক্রি করে, বা তারা বিক্রয় মূল্য নির্ধারণ করে থাকে কিভাবে। তো আজকে আমরা এই চ্যাপ্টারের একটি সৃজনশীল নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা সবাই খুব মনোযোগ সহকারে দেখবে। তবে সৃজনশীল নিয়ে আলোচনা করার পূর্বে আমি তোমাদের সাথে একটু রিভিশন করে নিচ্ছি যে কিভাবে উৎপাদনকারী প্রতিষ্ঠান তারা কাঁচামাল থেকে শুরু করে একদম ব্যবহার উপযোগী পণ্যে রূপান্তর করে কিভাবে, সেই ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করতে চাই। তো দেখো, একটি উৎপাদনকারী প্রতিষ্ঠান তারা পণ্যদ্রব্য উৎপাদন করে। তো পণ্যদ্রব্য উৎপাদন করার জন্য তারা কাঁচামাল ক্রয় করে। কাঁচামাল বলতে বোঝায় সে যেই পণ্য তৈরি করবে সেই পণ্যের যে সরাসরি যে দ্রব্যটি প্রয়োজন তাকে বলা হয় কাঁচামাল। যেমন ধরো, সে যদি সুতা তৈরি করে, তাহলে সুতা তৈরি করার জন্য তার দরকার হচ্ছে তুলা, তাহলে এখানে তুলাকে বলা হয় সুতার কাঁচামাল। আবার সে যদি কাপড় তৈরি করে থাকে, তাহলে কাপড় তৈরি করার জন্য তার সরাসরি যে উপাদানটি দরকার সেটি হচ্ছে সুতা, তাহলে সুতা হচ্ছে কাপড়ের কাঁচামাল। তাহলে অবশ্যই আমরা কাঁচামালের ব্যাপারটা বুঝতে পেরেছি। আবার যদি সে ইট উৎপাদন করে থাকে বা ইট তৈরি করে থাকে, তাহলে ইট তৈরি করার জন্য তার প্রধান উপাদান যেটা দরকার সেটা হচ্ছে মাটি, তাহলে মাটি হচ্ছে ইটের কাঁচামাল। আবার ধরো, কেউ যদি বই উৎপাদন করে থাকে, মানে বই ছাপানোর কাজ করে থাকে, তাহলে বই ছাপাতে তার যে বিষয়টি লাগে কাগজ এবং কালি, এই দুটো হচ্ছে তার প্রত্যক্ষ কাঁচামাল, বা এই দুটাকে কাঁচামাল বলা যায়। তো এই যে আমরা বুঝতে পারলাম যে কাঁচামাল, তাহলে দেখো, তাহলে উৎপাদনকারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে তার প্রথমত যে জিনিসটা দরকার সেটা হচ্ছে তার কাঁচামাল। তো আমরা জানি যে কাঁচামাল দরকার। তো কাঁচামালের ব্যাপারটা একটু খেয়াল করো। তাহলে প্রথমে আমাদের যে ব্যাপারটা বের করতে হবে তাকে বলে ব্যবহৃত কাঁচামাল। ব্যবহৃত কাঁচামাল, তাহলে ব্যবহৃত কাঁচামাল কি? ব্যবহৃত কাঁচামাল হচ্ছে প্রারম্ভিক কাঁচামালের সাথে প্রারম্ভিক কাঁচামাল মজুদ পণ্যের সাথে যোগ কাঁচামাল সে যদি ক্রয় করে। প্রারম্ভিক মজুদ মানে হচ্ছে তার কাছে পূর্বে থাকতে যদি কোনো কাঁচামাল কেনা থাকে, সেটা মজুদ আছে, সেই পণ্যটা আমরা সেই কাঁচামালগুলো এখন আমরা পণ্য উৎপাদনের জন্য ব্যবহার করব, সেটা হলো প্রারম্ভিক কাঁচামাল মজুদ। তার সাথে যোগ নতুন করে যদি আমরা কোনো কাঁচামাল ক্রয় করি, সেটা এটার সাথে যোগ করব, এবং এটার সাথে আরেকটা ব্যাপার যোগ করব, ক্রয় পরিবহন বলতে বোঝায় কাঁচামাল ক্রয় করার জন্য আমাদেরকে যেই বহন খরচটা দিতে হয় তাকে বলা হয় ক্রয় পরিবহন। এবং এই যে তিনটা যে খরচ আছে, যে কাঁচামালের প্রারম্ভিক মজুদ পণ্য, কাঁচামালের ক্রয় যোগ ক্রয় পরিবহন, এই তিনটার যোগফল থেকে যদি আমরা সমাপনী কাঁচামাল মানে হচ্ছে যে কাঁচামাল ব্যবহার করার পর যেই পণ্যটা তৈরি করব, ওই পণ্যটা তৈরি করতে যতটুকু কাঁচামাল লাগবে সেটুকু ব্যবহার করার পর অবশিষ্ট যেই কাঁচামাল থেকে যায় ওটাকে বলা হয় সমাপনী কাঁচামাল। ঠিক সেই সমাপনী কাঁচামাল, এই তিনটার যোগফল থেকে যদি আমরা বিয়োগ করি, তাহলে এখানে যেই ফলটা বের হয় তার নাম হলো ব্যবহৃত কাঁচামাল। মানে যতটুকু কাঁচামাল আমরা ব্যবহার করেছি, আমরা যেই পণ্য তৈরি করব সেই পণ্যটা তৈরি করার জন্য যতটুকু কাঁচামাল আমরা ব্যবহার করেছি সেটাকে বলা হয় ব্যবহৃত
কাঁচামাল, এটার নাম হচ্ছে ব্যবহৃত কাঁচামাল। তো এই যে কাঁচামালের যে ব্যাপারগুলো আছে এগুলাকে আমরা যদি প্রশ্নের মধ্যে দেখি তাহলে এগুলোর জন্য আমরা কি চিহ্ন ব্যবহার করব? কি আমি আর্থিক বিবরণী এবং এই চ্যাপ্টার গুলো বা বিভিন্ন যে চ্যাপ্টার গুলো আছে কিছু করানোর জন্য আমি নিজস্বভাবে কিছু চিহ্ন দিয়ে তারপর অঙ্কগুলো করাই, যাতে তোমাদের বুঝতে সহজ হয় এবং অঙ্ক করতে সহজ হয়। তো সেখানে ব্যবহৃত কাঁচামালের মধ্যে যে সকল উপাদান রয়েছে এগুলাকে দেখা মাত্র আমরা কি চিহ্ন ব্যবহার করব। তবে প্রশ্নের মধ্যে সরাসরি কাঁচামাল লেখা নাও থাকতে পারে। যেমন যদি ইট উৎপাদনকারী প্রতিষ্ঠান হয় তাহলে লেখা থাকবে মাটি ক্রয়, তাহলে এখানে কিন্তু মাটির আগে কিন্তু লেখা নেই কাঁচামাল। তো বুঝতে হবে যে এখানে মাটিটাই হচ্ছে কাঁচামাল, ওই কাঁচামালটাকে চিহ্নিত করার জন্য আমরা ব্যবহার করব কে চিহ্ন। এরপরে দেখো ব্যবহৃত কাঁচামাল বের করার পর আমাদের দ্বিতীয় স্টেপের কাজ হচ্ছে প্রত্যক্ষ ব্যয়। প্রত্যক্ষ ব্যয়, প্রত্যক্ষ ব্যয় হচ্ছে আবার দুই ধরনের, একটা হলো প্রত্যক্ষ শ্রম আর একটা হলো অন্যান্য প্রত্যক্ষ ব্যয়। প্রত্যক্ষ শ্রম বলতে সরাসরি যে মজুরি খরচটা হয়, মজুরি উৎপাদনের জন্য সরাসরি যে মজুরি খরচটা হয় সেই মজুরিটাকে বলা হয় প্রত্যক্ষ ব্যয়। তাহলে আমরা লিখতে পারি প্রত্যক্ষ মজুরি, এখানে প্রত্যক্ষ মজুরি, প্রত্যক্ষ মজুরি। ধরো প্রত্যক্ষ মজুরির টাকাটা এর সাথে যোগ অন্যান্য প্রত্যক্ষ ব্যয়, অন্যান্য প্রত্যক্ষ ব্যয়, অন্যান্য প্রত্যক্ষ ব্যয়গুলো যদি আমরা যোগ করি, এই যোগফলটা আমরা ব্যবহৃত কাঁচামালের সাথে যদি যোগ করি তাহলে যে ফিগারটা দাঁড়ায় তার নাম হচ্ছে মুখ্য ব্যয়। মুখ্য ব্যয় মানে প্রধান যে ব্যয় সেটা হচ্ছে মুখ্য ব্যয়। তাহলে দেখো এখানে আমরা দুইটা জিনিস জানলাম, একটা হচ্ছে ব্যবহৃত কাঁচামাল আর একটা হচ্ছে মুখ্য ব্যয়। তবে মুখ্য ব্যয় বের করার আগে আমাকে প্রত্যক্ষ ব্যয়টা বের করে নিতে হবে। প্রত্যক্ষ ব্যয়ের টাকাটা যদি আমি ব্যবহৃত কাঁচামালের সাথে যোগ করি তাহলে যে ফিগারটা দাঁড়ায় তার নাম হচ্ছে মুখ্য ব্যয়। এখন এই যে প্রত্যক্ষ ব্যয়ের যে ব্যাপারটা রয়েছে, দুইটা ব্যাপার, এই যে প্রত্যক্ষ ব্যয় এটাকে দেখা মাত্র আমরা চিহ্ন দেব ডি। ডি মানে হলো ডিরেক্ট কস্ট। এখানে আমরা এখানে কে এর কোনো মানে নাই, কে জাস্ট এখানে কাঁচামাল কে এই জন্য ব্যবহার করলাম, কিন্তু প্রত্যক্ষ ব্যয় মানে ডিরেক্ট কস্ট, এজন্য আমরা ডি ব্যবহার করছি। তাহলে কে প্লাস ডি, কে এর সাথে যদি আমরা ডি যোগ করি তাহলে যেটা বের হয় তার নাম হচ্ছে মুখ্য ব্যয়। তাহলে মুখ্য ব্যয় কিভাবে বের করব? কে এবং ডি যোগ করলে হবে মুখ্য ব্যয়। কে মানে হচ্ছে ব্যবহৃত কাঁচামাল আর ডি মানে হচ্ছে প্রত্যক্ষ ব্যয়। তাহলে কে এবং ডি এই দুটো যদি উপাদান যদি আমরা যোগ করি তাহলে যেটা বের হয় তার নাম হচ্ছে মুখ্য ব্যয়। এরপরে দেখো মুখ্য ব্যয়ের পরে আমাদের আরো একটি যে উপাদান রয়েছে সেটা হচ্ছে কারখানা উপরিব্যয়। এটার সাথে যদি মুখ্য ব্যয়ের সাথে যদি আমরা যোগ করি কারখানা উপরিব্যয়, কারখানা উপরিব্যয়। তো কারখানা উপরিব্যয় কি? কারখানা উপরিব্যয় হচ্ছে কারখানায় বা ফ্যাক্টরিতে যেখানে পণ্যটা একদম উৎপাদন করা হবে বা তৈরি করা হবে সেখানে যেই সকল খরচ হয় সেগুলোকে বলা হয় কারখানা উপরিব্যয়। যেমন আমি এখানে লিখবো না কারণ এগুলো পূর্বে আমি লিখে করিয়েছিলাম, তো আজকে আমি জাস্ট মুখে মুখে বলে দিচ্ছি যে এখানে কারখানা উপরিব্যয় বলতে বোঝানো হচ্ছে কারখানা ভাড়া, কারখানার শ্রমিকের মজুরি বা পরোক্ষ মজুরি অথবা পরোক্ষ কাঁচামাল। পরোক্ষ কাঁচামাল বলতে কি বোঝায়? যেমন ধরো শার্ট তৈরি করার জন্য কাপড় দরকার, কাপড়টা হচ্ছে প্রত্যক্ষ কাঁচামাল, কিন্তু বুতাম সুতা দরকার, এগুলাকে বলা হয় পরোক্ষ কাঁচামাল। আবার ধরো বই তৈরি করার জন্য কাগজ কালি দরকার, কাগজ কালি হচ্ছে প্রত্যক্ষ কাঁচামাল, কিন্তু আঠা সুতাও তো দরকার এটা কাগজটাকে র্যাপিং করার জন্য বা বাঁধার জন্য, তাই আঠা সুতা হচ্ছে আবার পরোক্ষ কাঁচামাল। আবার ধরো জুতা তৈরি করার জন্য আমাদের চামড়া দরকার, তাই চামড়া হচ্ছে প্রত্যক্ষ কাঁচামাল, কিন্তু এটার জন্য সেলাই করার জন্য যে সুতা দরকার সেই সুতাটা হচ্ছে আঠা সুতা দরকার, সেটা হচ্ছে পরোক্ষ কাঁচামাল। আশা করি বুঝতে পেরেছি যে পরোক্ষ কাঁচামালের ব্যাপারটা কি। তারপরে কারখানা সংক্রান্ত যত খরচ আছে বা তোমার যন্ত্রপাতির অপচয়, যন্ত্রপাতি বলতে এখানে কারখানায় যে যন্ত্রপাতি ব্যবহার করা হয় সেটাকে বলা হয় যন্ত্রপাতি। ওই যন্ত্রপাতি যে অপচয় সেই অপচয়টাকেও আমরা কারখানা উপরিব্যয় হিসেবে গণ্য করতে পারি। তো এই যে সকল খরচগুলোকে বলা হয় কারখানা ব্যয়। কারখানা সংক্রান্ত যত খরচ আছে, কারখানা সংক্রান্ত যত খরচ আছে এগুলোকে বলা হয় কারখানা উপরিব্যয়। তো এই যে কারখানা উপরিব্যয় এটাকে আমরা চিহ্ন দেব এফ। এফ বলতে এখানে ফ্যাক্টরি ওভারহেড বা কারখানা উপরিব্যয়। এই কারখানা উপরিব্যয়ের টাকাটা যদি আমরা মুখ্য ব্যয়ের সাথে যোগ করি তাহলে এখানে যে ফিগারটা দাঁড়ায় তার নাম হচ্ছে উৎপাদন ব্যয়। উৎপাদন ব্যয়। তাহলে খেয়াল করো কে প্লাস ডি প্লাস এফ, কে ডি এফ, কে ফর কাঁচামাল, ডি ফর প্রত্যক্ষ ব্যয়, এফ হচ্ছে
কারখানা উপরিব্যয়, তাহলে KDF এই তিনটা উপাদান যদি আমরা যোগ করি তাহলে আমাদের যে যা দাঁড়ায় তা হচ্ছে উৎপাদন ব্যয়। এই পর্যন্ত খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার, কারণ এই ব্যাপারটুকু এতটুকু যদি আমরা জানি তাহলে আমরা যে কোনো উৎপাদনকারী প্রতিষ্ঠানের আমরা উৎপাদন ব্যয় নির্ণয় করতে পারবো। তো এই পর্যন্ত জানলে আমরা উৎপাদন ব্যয় নির্ণয় করতে পারবো, আশা করি বুঝতে পেরেছি। এরপরে উৎপাদন ব্যয়ের পরে এই যে উৎপাদন ব্যয় বের হয়ে গেল, এরপরে আমাদের আরো কয়েকটা স্টেপ কাজ আছে। যেমন যদি প্রশ্নে চলতি কার্যের প্রারম্ভিক মজুত পণ্য অথবা চলতি কার্যের সমাপনী মজুত পণ্য থাকে, চলতি কার্য মানে হচ্ছে অর্ধ সমাপ্ত পণ্য, অর্ধ সমাপ্ত মানে যেই কাজটা অর্ধেক সম্পন্ন হয়েছে ওটাকে বলা হয় অর্ধ সমাপ্ত পণ্য। সেই অর্ধ সমাপ্ত পণ্যের প্রারম্ভিক মজুত পণ্যটা উৎপাদন ব্যয়ের সাথে যোগ করব, আর সমাপনী মজুত পণ্যটা মানে অর্ধ সমাপ্ত পণ্যের সমাপনী মজুত পণ্যটা এটা থেকে মাইনাস করব, তাহলে যেটা বের হবে সেটার নাম হচ্ছে উৎপাদিত পণ্যের ব্যয়। আবার ওই উৎপাদিত পণ্যের ব্যয়ের সাথে যদি তৈরি পণ্যের প্রারম্ভিক মজুত পণ্য যোগ করি এবং তৈরি পণ্যের সমাপনী মজুত পণ্য বিয়োগ করি তাহলে যে ফলাফলটা বের হবে তার নাম হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। তো আমরা এই পর্যন্ত বুঝলাম। এরপরে দেখো বিক্রিত পণ্যের ব্যয় কাজটা করার পর এরপরে আমাদের আরো যে খরচ আছে মোট ব্যয় বের করার জন্য আরো কিছু খরচ আছে, সেটাকে বলা হয় প্রশাসনিক এবং বিক্রয় উপরিব্যয়। প্রশাসনিক মানে হচ্ছে যে একটি পণ্য উৎপাদন করার পর সেই পণ্যটাকে বিক্রি করার জন্য আমাদের অফিসিয়ালি অনেক ধরনের কাজকর্ম করতে হয়, তার জন্য অফিস ভাড়া, অফিসের কর্মচারীদের বেতন, মনিহারি খরচ, এই ধরনের খরচগুলোকে বলা হয় অফিস বা প্রশাসনিক খরচ। এবং সেই পণ্যটাকে বিক্রি করার জন্য আমাকে বিজ্ঞাপন খরচ, বিক্রয় পরিবহন, বিক্রয় কমিশন, এই ধরনের অনেক ধরনের খরচ হয় বিক্রি করার জন্য। এগুলাকে বলা হয় বিক্রয় উপরিব্যয় বা প্রশাসনিক ও বিক্রয় উপরিব্যয়। এই খরচগুলো যদি আমরা বিক্রিত পণ্য ব্যয়ের সাথে যোগ করি তাহলে যে ব্যয়টা বের হয় তাকে বলা হয় মোট ব্যয়। যে টোটাল আমাকে উৎপাদন থেকে শুরু করে একদম ভোক্তার কাছে পৌঁছানো পর্যন্ত যে খরচ হলো সেটাকে বলা হয় মোট ব্যয়। এই মোট ব্যয়ের সাথে এখন যদি আমরা কিছু মুনাফা যোগ করে দিই, যে আমি এত টাকা ব্যয় করলাম, আমি এখন এই পরিমাণে টাকা লাভ করতে চাই, এই মোট ব্যয়ের সাথে যদি আমি লাভটুকু যোগ করে দিই তাহলে যেই ফিগারটা দাঁড়ায় তার নাম হচ্ছে বিক্রয় মূল্য। তো এইভাবেই একটি উৎপাদনকারী প্রতিষ্ঠান তারা তাদের কাঁচামালকে একদম ব্যবহার উপযোগী পণ্যে রূপান্তর করে একদম ভোক্তার কাছে পৌঁছানো পর্যন্ত যেই খরচগুলা করে থাকে এভাবে নির্ণয় করতে হয় এবং এইভাবেই তারা লাভ ক্ষতি নির্ণয় করে থাকে। এখন আমরা একটি সৃজনশীল প্র্যাকটিস করব। সৃজনশীল প্র্যাকটিসের মাধ্যমে আসলে বুঝতে পারবো যে কিভাবে একটি উৎপাদনকারী প্রতিষ্ঠান তারা তাদের পণ্য উৎপাদন থেকে শুরু করে একদম ভোক্তার কাছে পৌঁছে দেয় এবং কিভাবে তাদের লাভ ক্ষতিগুলো নির্ণয় করে। আশা করি তোমরা সবাই খুব মনোযোগ দেবে। মাই ডিয়ার স্টুডেন্ট, দেখো আমি এখন তোমাদের অধ্যায় 11 পৃষ্ঠা নাম্বার 195 এর সৃজনশীল 4 নিয়ে আলোচনা করব, কারণ এর আগে আমরা 3 এবং সৃজনশীল 5 নিয়ে আলোচনা করেছিলাম। তো 4 নিয়ে আমরা এখন আলোচনা করব। দেখো 4 এর মধ্যে কি সৃজনশীল আছে এবং সেটাকে আমরা কিভাবে সমাধান করি। সোনালী গার্মেন্টস 2017 সালে 1 মে হতে 31 মে পর্যন্ত 31 মে পর্যন্ত এক মাসে মে পর্যন্ত মোট 30 লক্ষ টাকার শার্ট বিক্রি করেন। এখানে শার্ট বিক্রয়ের টাকা দেওয়া আছে, 30 লক্ষ টাকার শার্ট সে বিক্রি করেন, তাহলে এটা বিক্রয়। ওকে, শার্ট তৈরি ও বিক্রয় সংক্রান্ত খরচগুলো নিম্নরূপ। তার শার্ট তৈরি করতে কি কি খরচ হয়েছিল এবং বিক্রি করতে যে কি কি খরচ হয়েছিল সেই ব্যাপারগুলো এখানে দেওয়া আছে। তো শুরুতেই বলছে কাপড় ক্রয়। দেখো তাহলে শার্ট, এই যে এরকম একটি শার্ট তৈরি করার জন্য তার লাগবে কাপড়। তাহলে আমরা বলছিলাম যে চূড়ান্ত যেই পণ্য সেই পণ্যটা হচ্ছে এখানে শার্ট। তাহলে শার্ট তৈরি করার জন্য তার যেই পণ্যটা দরকার সেটাকে বলা হয় কাঁচামাল। তাহলে এখানে কাপড় ক্রয় হচ্ছে তার 4,20,000 টাকা, এটা হচ্ছে তার কাঁচামাল। তাহলে এটাকে আমরা কে লিখবো? কে। তো আমরা জানি যে কাঁচামাল যদি হয় তাকে আমরা কে দিয়ে প্রকাশ করব, কে চিহ্ন, যেটা ব্যবহৃত কাঁচামালের মধ্যে যতটুকু অংশের কাজ হবে সেটাকে আমরা চিহ্ন দেব কে। তাহলে কাপড় ক্রয় 4,20,000 টাকা, এটা হচ্ছে কে। তারপর বোতাম ও অন্যান্য সামগ্রী ক্রয় 42,000 টাকা। দেখো বোতাম ও অন্যান্য সামগ্রী ক্রয় এটাকে বলা হয় পরোক্ষ কাঁচামাল। এটা হচ্ছে এফ, কারখানার মধ্যে ব্যবহৃত হয়। পরোক্ষ কাঁচামাল কারখানায় ব্যবহৃত হয়। এরপরে অব্যবহৃত কাপড়ের মূল্য 65,000 টাকা। অব্যবহৃত মানে যেই কাপড়টুকু ব্যবহার করা হয় নাই, মানে কাঁচামালটা যেটা এখনো ব্যবহার করা হয় নাই ওটাকে বলে অব্যবহৃত, মানে সমাপনী কাঁচামাল। অব্যবহৃত কাঁচামাল মানে হচ্ছে সমাপনী কাঁচামাল, এটা ওকে। তাহলে কাপড় ক্রয় থেকে আমরা অব্যবহৃত কাঁচামালটা কি করব? মাইনাস করব, কারণ একটু আগে আমরা দেখলাম যে সমাপনী
কাঁচামালের সকল যোগফল থেকে বিয়োগ করতে হয়। এরপরে বলছে তৈরি সারের প্রারম্ভিক মজুত পণ্য 1,45,000 টাকা। তৈরি সারের যে তৈরি সার একটি সার তৈরি করছি, এটা আমাদের কিছু মজুত পণ্য আছে, ওটাকে বলা হয় তৈরি সারের প্রারম্ভিক মজুত পণ্য। এটার কাজ সবার শেষে কাজ করব বলছিলাম যে কেডিএফ এর মধ্যে কিন্তু কোনো মজুত পণ্যের কোনো কাজ নাই। আমরা একটু আগে যে কেডিএফ এর যে ব্যাপারটা জানলাম, এর মধ্যে কোনো মজুত পণ্যের কোনো কাজ নাই, কোনো চলতি কাজের মজুত পণ্য নাই, তৈরি সারের মজুত পণ্য নাই, সেটা হলো উৎপাদন ব্যয়ের পরের অংশে। তো এটাকে আমরা আপাতত কোনো চিহ্ন ব্যবহার করব না। শ্রমিকদের মোট মজুরি 12 লক্ষ টাকা। মোট মজুরি, তো মোট মজুরি, মজুরিটাকে বলা হয় প্রত্যক্ষ মজুরি। তো এটা ডি, প্রত্যক্ষ মজুরি হলে আমরা কি চিহ্ন দেব? ডি। এরপর দেখো কারখানার আনুষঙ্গিক খরচ 52,000 টাকা। কারখানা লেখা আছে, তো আমি একটু আগে বলছিলাম যে কারখানা সংক্রান্ত যত খরচ আছে এই সকল খরচগুলোকে আমরা বলবো এফ, কারখানা উপরিব্যয়। টেলিফোন ও বিদ্যুৎ বিল 9,000 টাকা, এটা প্রশাসনিক উপরিব্যয়। তাহলে প্রশাসনিক উপরিব্যয়ের জন্য আমরা যদি চিহ্ন ব্যবহার করি, সেটা বলি নাই কিন্তু এখন বলতেছি যে প্রশাসনিক উপরিব্যয় মানে দুই ধরনের, একটা হলো বিক্রয় উপরিব্যয়, একটা হলো প্রশাসনিক উপরিব্যয়। এই দুটো উপরিব্যয়কে একত্রে বলা হয় পরিচালন ব্যয়। তো এটার জন্য আমরা চিহ্ন ব্যবহার করব পি, পরিচালন ব্যয়ের জন্য পি, পি ফর পরিচালন ব্যয়। তাহলে টেলিফোন ও বিদ্যুৎ বিল এটা পরিচালন ব্যয়ের অংশের মধ্যে কাজ হবে। পরিবহন খরচ, দেখো পরিবহন এখানে ক্রয় পরিবহন নাকি বিক্রয় পরিবহন কিছুই লিখে নাই, তার মানে বুঝতে হবে এটা ক্রয় পরিবহন। তাহলে ক্রয় পরিবহন হচ্ছে আমাদের জন্য কাঁচামাল। এরপর দেখো প্রারম্ভিক চলতি কার্য, তো চলতি কার্যের যে প্রারম্ভিক মজুত পণ্য এটা আমরা উৎপাদন ব্যয়ের পরে কাজ করব। তৈরি সাথে সমাপনী মজুত পণ্য এটা উৎপাদিত পণ্য ব্যয়ের পরে কাজ করব। শোরুমের ভাড়া 21,300, শোরুমের ভাড়াকে বলা হয় বিক্রয় উপরিব্যয়, এটা পি। অফিস ভাড়া এটা হলো প্রশাসনিক উপরিব্যয়, এটাও পি। বিক্রয় কর্মী কমিশন 25,000 টাকা, এটা বিক্রয় পরিব্যয়, এটা আমরা পি চিহ্ন ব্যবহার করব। এখন আমাদের কতে চেয়েছে উপযুক্ত তথ্য হতে ব্যবহৃত কাঁচামালের ব্যয় নির্ণয় করো। 4 কথে বলছে ব্যবহৃত কাঁচামালের ব্যয়, তাহলে আমরা 4 ক এখন সমাধান করব। এখানে লিখতে বলছে ব্যবহৃত কাঁচামালের ব্যয় নির্ণয়। দেখো আমরা এখন ব্যবহৃত কাঁচামালের ব্যয় নির্ণয় করব। তাহলে ঘরটা হবে এরকম, বিবরণ টাকা টাকা, বিবরণ টাকা টাকা। ওকে, তো ব্যবহৃত কাঁচামালের ব্যয় বের করতে গেলে শুরুতেই আমাদের লিখতে হবে প্রারম্ভিক কাঁচামাল, কিন্তু সারা প্রশ্নে কোথাও আমাদের প্রারম্ভিক কাঁচামাল নাই। দেখো প্রশ্নে কোথাও আমাদের প্রারম্ভিক কাঁচামাল নাই, শুধু আছে কাপড় ক্রয়, মানে প্রারম্ভিক কাপড় এরকম কিন্তু নাই, কাপড় ক্রয় আছে। তাহলে আমরা শুরুতেই লিখবো কাপড় ক্রয়, কাপড়টা এখানে কাঁচামাল, কাপড় ক্রয়। তাহলে দেখো কাপড় ক্রয় করা হয়েছে 4,20,000 টাকা। তাহলে 4,20,000 টাকা কাপড় ক্রয়, এর সাথে যোগ ক্রয় পরিবহন বা শুধু পরিবহন লেখা আছে প্রশ্নে, পরিবহন, এই পরিবহনটাই ক্রয় পরিবহন। তো পরিবহন খরচ এখানে প্রশ্নে লেখা আছে 11,500, 11,500 টাকা। তাহলে আমরা যদি যোগ করি 4,20,000 আর 11,500, 4,31,500। এই যে 4,31,500 এটা হলো ব্যবহার উপযোগী কাঁচামাল, মানে এতটুকু ব্যবহার করা যাবে। তবে এর মধ্যে থেকে আবার দেখো 65,000 টাকার কাঁচামাল ব্যবহার করা হয় নাই। তো 65,000 টাকার কাঁচামাল যদি ব্যবহার করা না হয়ে থাকে, তাহলে ওটাকে বলবো আমরা কি সমাপনী কাঁচামাল। ওই যে অব্যবহৃত কাপড়ের মূল্য 65,000 টাকা, এটা হলো সমাপনী কাঁচামাল। তাহলে সমাপনী কাঁচামাল, এই কাঁচামাল থেকে কি হয়? বিয়োগ হয়। তাহলে এখানে আমরা লিখবো মাইনাস অব্যবহৃত কাপড়, অব্যবহৃত কাপড়ের মূল্য যা লেখা আছে তাই লিখতেছি, অব্যবহৃত কাপড়, অব্যবহৃত কাপড় আছে 65,000 টাকা। তাহলে আমরা অব্যবহৃত কাপড় 65,000 টাকা, তো এখানে 4,31,500 মাইনাস 65,000 টাকা, তাহলে বিয়োগ করার পর 3,66,500 টাকা। এই যে এটার নাম হচ্ছে ব্যবহৃত কাঁচামাল, ব্যবহৃত কাঁচামাল। তো ডিয়ার স্টুডেন্ট, দেখো যে আমরা ব্যবহৃত কাঁচামালের ব্যয় নির্ণয় করলাম। তো প্রশ্নে ছিল কাপড় ক্রয়, তারপর যোগ ক্রয় পরিবহন বা শুধু পরিবহন, যোগফল থেকে মাইনাস অব্যবহৃত কাপড়ের মূল্য। অব্যবহৃত মানে যেই কাপড়টা এখনো ব্যবহার করা হয় নাই, মানে রয়ে গেছে, একে বলে সমাপনী কাঁচামাল। তো এই সমাপনী কাঁচামালটা কি করতে হয়? ব্যবহার উপযোগী কাঁচামাল থেকে সমাপনী কাঁচামাল
বিয়োগ করতে হয়। বিয়োগ করার পর যে ফলাফলটা বের হলো 3,66,500, এটার নামই হচ্ছে ব্যবহৃত কাঁচামাল। তাহলে এই যে ব্যাপারগুলা এগুলো আছে, তাহলে এগুলো আমরা কিসের কাজ করলাম? কে ফর কাঁচামাল। তাহলে আমরা এখানে কাজ করলাম কে এর কাজ করলাম, যে ব্যবহৃত কাঁচামালকে আমরা জানি যে কে বলতে হয়। এরপরে দেখো খতে কি চেয়েছে দেখি। খতে চাইলো যে সোনালী গার্মেন্টস এর বিক্রিত শার্টের ব্যয় নির্ণয় করো। বিক্রিত শার্ট মানে তো এখানে পণ্য, তাহলে শার্টের জায়গায় যদি আমরা পণ্যটা ব্যবহার করি তাহলে কি হয়? বিক্রিত পণ্যের ব্যয়। এখন পুরো ব্যাপারটা করতে বলছে বিক্রিত পণ্যের ব্যয়, খেয়াল করো। তো এখন আমরা এখানে বিক্রিত পণ্যের ব্যয় বের করার জন্য এই ব্যাপারগুলো কেমন ছিল দেখো। এখন আমরা 4 খ ব্যবহার করব। 4 খ, সোনালী গার্মেন্টস এর বিক্রিত শার্টের ব্যয় নির্ণয়। উপরে লিখবো সোনালী গার্মেন্টস। সোনালী গার্মেন্টস এর বিক্রিত শার্টের ব্যয় নির্ণয়। তো বিক্রিত শার্টের ব্যয় নির্ণয় করব যে বিবরণীর মাধ্যমে, সেটাকে বলা হয় উৎপাদন ব্যয় বিবরণী। তো আমরা এখানে উৎপাদন ব্যয় বিবরণী লিখতে পারি। এখন আমরা এখানে ব্যবহার করব বিবরণ টাকা। দেখো কতে আমরা ব্যবহৃত কাঁচামাল ব্যয় বের করে ফেলেছি, ব্যবহৃত কাঁচামালের ব্যয় বের করেছি। তো বিক্রিত শার্টের ব্যয় বের করার জন্য আমাদের কিন্তু ব্যবহৃত কাঁচামালটা লাগবেই। তো এই জন্য শুরুতেই আমরা লিখবো যে ব্যবহৃত কাঁচামাল, ব্র্যাকেটে লিখলাম ক হতে প্রাপ্ত, যে কতে আমরা পেয়েছি ব্যবহৃত কাঁচামাল 3,66,500 টাকা। এখন এর সাথে যোগ প্রত্যক্ষ ব্যয়সমূহ। তো প্রত্যক্ষ ব্যয়সমূহের মধ্যে আমরা যেটা জেনেছি, প্রত্যক্ষ ব্যয় বলতে আমরা বুঝি যে প্রত্যক্ষ শ্রম বা প্রত্যক্ষ মজুরি এবং অন্যান্য প্রত্যক্ষ ব্যয়। তো প্রত্যক্ষ শ্রম বা মজুরির মধ্যে একটাই রয়েছে, সেটা শ্রমিকদের মোট মজুরি 12 লক্ষ টাকা। এই একটাই প্রত্যক্ষ ব্যয় আছে। তাহলে আমরা এখানে লিখব শ্রমিকের মজুরি। শ্রমিকের মজুরি একটাই 12 লক্ষ টাকা। এটা সরাসরি আমরা এই 3 নাম্বার করে লিখে দিলাম 12 লক্ষ টাকা। তাহলে এই যে ব্যবহৃত কাঁচামালের সাথে যদি প্রত্যক্ষ ব্যয়টা যোগ করি তাহলে দাঁড়ায় 12 লক্ষ, দুঃখিত, এখানে দাঁড়ায় 15,66,500 টাকা। তো এটাকে বলবো আমরা মুখ্য ব্যয়। তাহলে 15,66,000 টাকা হচ্ছে আমাদের মুখ্য ব্যয়। তো মুখ্য ব্যয় দেখো, তো ব্যবহৃত কাঁচামালের এই ব্যাপারটা ছিল কে, আর প্রত্যক্ষ ব্যয় এই ব্যাপারটা হলো ডি। তাহলে কে প্লাস ডি সমান সমান মুখ্য ব্যয়, মানে ব্যবহৃত কাঁচামাল যোগ প্রত্যক্ষ ব্যয় সমান সমান মুখ্য ব্যয়। এরপরে দেখো মুখ্য ব্যয়ের পরে যোগ কারখানা উপরি ব্যয়। কারখানা উপরি ব্যয়। তো কারখানা উপরি ব্যয় মানে কারখানা সংক্রান্ত যত খরচ আছে এই সকল খরচকে বলা হয় কারখানা উপরি ব্যয়। তাহলে কারখানা সংক্রান্ত খরচগুলো হচ্ছে, দেখো কারখানা সংক্রান্ত খরচগুলো হচ্ছে বোতাম ও অন্যান্য সামগ্রী ক্রয়। বোতাম ও অন্যান্য সামগ্রী ক্রয় প্রথমেই আছে, তাহলে আমরা লিখব বোতাম ও অন্যান্য সামগ্রী ব্যয়। বোতাম ও অন্যান্য সামগ্রী ব্যয় করতে আমাদের চলে গেছে 42,000 টাকা। তাহলে এখানে লিখবো 42,000 টাকা। এরপরে দেখো এফ কি আছে, কারখানা আনুষঙ্গিক খরচ। কারখানা আনুষঙ্গিক খরচ। তো কারখানা আনুষঙ্গিক খরচ রয়েছে এখানে 52,000 টাকা। এরপরে আবার দেখো যে কোনো কারখানা সংক্রান্ত খরচ আছে কিনা। তো কারখানা সংক্রান্ত আমি আর কোনো খরচ দেখতে পাচ্ছি না। পরিবহন, চলতি কার্য, তৈরি পণ্য, শোরুমে ভাড়া, অফিস ভাড়া, বিক্রয় কর্মী বেতন, এগুলো না, শুধু বোতাম অন্যান্য সামগ্রী ক্রয় এবং কারখানার আনুষঙ্গিক
খরচ, এই দুইটাই হচ্ছে আমাদের কারখানা সংক্রান্ত ব্যয়। তো এই কারখানা সংক্রান্ত ব্যয় এখন আমরা যোগ করে দিব, যে এখানে দেখো কারখানা উপরিব্যয়ের মধ্যে রয়েছে 42,000 টাকা এবং 52,000 টাকা। 42,000 যোগ 52,000, তো এখানে 94,000 টাকা দাঁড়াইলো কারখানা উপরিব্যয়। এই যে কারখানা উপরিব্যয়, এখন এই কারখানা উপরিব্যয়টা আমরা মুখ্য ব্যয়ের সাথে যোগ করব। মুখ্য ব্যয় হচ্ছে 15,66,500 টাকা। তো সব যোগ করলে হয় 16,60,500 টাকা। এটার নাম হচ্ছে উৎপাদন ব্যয়। উৎপাদন ব্যয়। তাহলে খেয়াল করো, এই কারখানাটা হচ্ছে এফ, তাহলে কেডিএফ। কেডিএফ, এই যে কে ফর কাঁচামাল, ডি ফর প্রত্যক্ষ ব্যয়, আর এফ হচ্ছে কারখানা উপরিব্যয়। তাহলে কেডিএফ যদি আমরা যোগ করি তাহলে যেটা বের হয় তার নাম হচ্ছে উৎপাদন ব্যয়। কিন্তু আমাদের বের করতে বলা হয়েছে যে বিক্রিত শার্টের ব্যয় বা বিক্রিত পণ্যের ব্যয়। তো উৎপাদন ব্যয়ের কাজটা আমাদের শেষ হইলো। এরপর বাকি এর পরের অংশটুকু আমরা এখানে করতেছি। খেয়াল করো, উৎপাদন ব্যয়ের সাথে যোগ যোগ চলতি কার্যের, যদি প্রশ্নে থাকে প্রশ্নে আছে চলতি কার্যের বা প্রারম্ভিক চলতি কার্য 72,000 টাকা। চলতি কার্যের প্রারম্ভিক মজুত পণ্য, তাহলে চলতি কার্যের প্রারম্ভিক মজুদ, দেখো চলতি কার্যের প্রারম্ভিক মজুদ প্রশ্নে দেয়া আছে 72,000 টাকা। তাহলে সরাসরি আমরা এখন উৎপাদন ব্যয়ের সাথে এই 72,000 টাকা যোগ করে দিব, মাইনাস করব চলতি কার্যের সমাপনী মজুদ পণ্য, বাট প্রশ্নে চলতি কার্যের সমাপনী মজুদ পণ্য নাই। তাহলে 16,50,000 টাকার সাথে এখন আমরা এই 72,000 টাকা যোগ করে দিব। তাহলে এখানে দাঁড়ালো 17,32,500 টাকা। এটার নাম হচ্ছে উৎপাদিত পণ্যের ব্যয়। উৎপাদিত পণ্যের ব্যয় অথবা উৎপাদিত শার্টের ব্যয়। উৎপাদিত পণ্যের ব্যয় অথবা উৎপাদিত শার্টের ব্যয়। এরপরে এই উৎপাদিত পণ্যের ব্যয়ের পরে আমাদের যেই কাজ সেটা হলো তৈরি পণ্যের বা সমাপ্তি পণ্যের প্রারম্ভিক মজুত পণ্য যোগ আর সমাপ্তি পণ্যের সমাপনী মজুত পণ্য বিয়োগ। তো এখানে আছে দেখো, তৈরি শার্টের প্রারম্ভিক মজুত পণ্য, তৈরি শার্টের প্রারম্ভিক মজুত পণ্য 1,45,000 টাকা এবং তৈরি শার্টের সমাপনী মজুত পণ্য আছে 1,05,000 টাকা। তাহলে তৈরি শার্টের প্রারম্ভিক মজুত পণ্যটা আমরা যোগ করব আর সমাপনী মজুত পণ্যটা আমরা বিয়োগ করব। তো এর সাথে যোগ, তাহলে তৈরি শার্টের প্রারম্ভিক মজুত পণ্য, দেখো তৈরি শার্টের প্রারম্ভিক মজুত পণ্য আমরা দেখতে পাচ্ছি 1,45,000 টাকা। এরপরে এর থেকে মাইনাস বা তৈরি শার্টের সমাপনী মজুত পণ্য, সমাপনী মজুত পণ্য, তৈরি শার্টের সমাপনী মজুত পণ্য আমরা দেখতে পাচ্ছি 1,05,000 টাকা। 1,05,000 টাকা, এটাকে মাইনাস। তো এখন ওই 17,32,500 টাকার সাথে আমরা যোগ করব 1,45,000 টাকা, বিয়োগ করব 1,05,000 টাকা। তাহলে এখানে যে ফিগারটা দাঁড়াইলো 17,72,500 টাকা। এটার নাম হইতেছে বিক্রিত শার্টের ব্যয়। বিক্রিত শার্টের ব্যয় বা বিক্রিত পণ্যের ব্যয়। তো আমাদের বিক্রিত শার্টের ব্যয় বা বিক্রিত পণ্যের ব্যয় 4-এর ক্ষয়ের উত্তরটা বের হয়ে গেল। তাহলে খেয়াল করো যে প্রথমে কাঁচামালের কাজটা করতে হয়, তার সাথে যোগ প্রত্যক্ষ ব্যয়। প্রথমে কাঁচামালের কাজটা করতে হয়, তার সাথে যোগ প্রত্যক্ষ ব্যয়। তো কাঁচামালের সাথে যদি প্রত্যক্ষ ব্যয়ের ব্যাপারটা যোগ করি তাহলে যেটা বের হয় তার নাম হলো মুখ্য ব্যয়। মুখ্য ব্যয়ের সাথে যদি কারখানা উপরিব্যয় যোগ করি তাহলে যেটা বের হয় সেটা হচ্ছে উৎপাদন ব্যয়। এরপর উৎপাদন ব্যয়ের সাথে যদি আমরা চলতি কাজের প্রারম্ভিক মজুত পণ্য যোগ এবং চলতি কাজের সমাপনী মজুত পণ্য যদি বিয়োগ করি তাহলে যেটা বের হয় তার নাম হলো উৎপাদিত পণ্যের ব্যয়। এরপরে উৎপাদিত পণ্যের ব্যয়ের সাথে তৈরি পণ্যের প্রারম্ভিক মজুত পণ্য অথবা সমাপ্তি পণ্যের প্রারম্ভিক মজুত পণ্য যদি যোগ করি এবং তৈরি শার্টের সমাপনী মজুত পণ্য যদি আমরা বিয়োগ করি তাহলে যে ফিগারটা দাঁড়ায় তার নাম হলো বিক্রিত পণ্যের ব্যয়। আর এখানে শার্ট বলা আছে এজন্য বিক্রিত শার্টের ব্যয়। আশা করি আমরা এই বিক্রিত শার্টের ব্যয় এই পর্যন্ত ব্যাপারটি আমরা বুঝতে পেরেছি। এরপরে আমরা চলে যাব 4-এর গতে। ডিয়ার স্টুডেন্ট, দেখো এখন আমরা 4-এর গতে প্রশ্নে বলা হয়েছে যে বিক্রিত পণ্যের ব্যয় 18,50,000 টাকা ধরে মুনাফা বা ক্ষতি নির্ণয় করো। বিক্রিত
পণ্যের ব্যয় অথবা বিক্রিত শার্টের ব্যয়। যেহেতু আমরা আগের প্রশ্নে বের করছিলাম যে বিক্রিত পণ্যের ব্যয় বা বিক্রিত শার্টের ব্যয় বের করছিলাম, কিন্তু এখানে প্রশ্নে তোমার বিক্রিত শার্টের ব্যয় উল্লেখ করা আছে 18,50,000 টাকা। এরপরে মোট মুনাফা বা ক্ষতি মুনাফা বা ক্ষতি নির্ণয় করতে বলছে। তাহলে তার মানে এই যে মুনাফা বা ক্ষতি যদি নির্ণয় করতে বলে এর মানে হচ্ছে বিশদ আয় বিবরণী তৈরি করতে বলছে, বিশদ আয় বিবরণী। তাহলে দেখো দশম অধ্যায় কিন্তু আমরা ইতিমধ্যে করে আসছি, অনেক দশম অধ্যায় চ্যাপ্টারটা অনেকবার করেছি আমরা। বিদ্যালয় যখন খোলা ছিল করোনার আগে, তখন কিন্তু আমরা জানুয়ারি মাসে আমরা কিন্তু শুরুই করছিলাম দশম অধ্যায়ের মাধ্যমে। এই চ্যাপ্টারটি অনেকবার করানো হয়েছে, তো সেখানে বিশদ আয় বিবরণী আমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করেছি আশা করি, এবং অনলাইনেও আমি তোমাদেরকে কয়েকবার করিয়েছিলাম। তো এখন মুনাফা ক্ষতির পরিমাণ নির্ণয় করতে বলছে, এর মানে হচ্ছে বিশদ আয় বিবরণী তৈরি করতে বলা হয়েছে। তো বিশদ আয় বিবরণী তৈরি করতে গেলে আমরা জানি যে ছকটা এরকম, যে এখানে সোনালী গার্মেন্টস এর বিশদ আয় বিবরণী, বিবরণ টাকা 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 আমরা ব্যবহার করলাম। এখন বিশদ আয় বিবরণী করতে গেলে শুরুতেই আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে বিক্রয়। তো প্রশ্নের সবার উপরেই কিন্তু আমাদের বিক্রয় দেওয়া আছে, বিক্রয় কিন্তু প্রশ্নে সবার উপরে দেওয়া আছে বিক্রয় 30 লাখ টাকা। তো এখানে আমরা বিক্রয় 30 লক্ষ টাকা আমরা ব্যবহার করব। তো নিট মুনাফা বা ক্ষতি বের করার আগে আমাদের বের করতে হয় মোট মুনাফা। তো মোট মুনাফা বের করার সূত্র হচ্ছে বিক্রয় মাইনাস বিক্রিত পণ্যের ব্যয়। আর বিক্রয় দেওয়া আছে প্রশ্নে এবং বিক্রিত পণ্যের ব্যয় আমাদের গতে উল্লেখ করা আছে। তাহলে এখানে বিক্রয় থেকে বাদ বিক্রিত পণ্যের ব্যয়, এখানে আমরা লিখব বিক্রিত পণ্যের ব্যয়। তো বিক্রিত পণ্যের ব্যয় হচ্ছে 18,50,000 টাকা। তাহলে 18,50,000 টাকা বিক্রিত পণ্যের ব্যয়। তো এখন আমরা 30 লক্ষ টাকা থেকে মাইনাস 18,50,000 টাকা যদি আমরা বিয়োগ করি তাহলে হয় 11,50,000 টাকা। এটার নাম হইতেছে মোট মুনাফা, মোট মুনাফা। তো আমাদের মোট মুনাফা হয়েছে 11,50,000 টাকা, কিন্তু আমাদের বের করতে হবে নিট মুনাফা। তো এখন মোট মুনাফা যদি আমরা পেয়ে যাই, তাহলে আমরা জানি যে নিট মুনাফা বের করার জন্য আমাদের যেটা দরকার সেটা হচ্ছে পরিচালন ব্যয়, পরিচালন ব্যয়। তো প্রশ্নে আমরা পরিচালন ব্যয়, যে পরিচালন ব্যয়ের জন্য আমরা পি দাগিয়েছিলাম, যে পরিচালন ব্যয় বলতে যে এখন পণ্যটা উৎপাদন হয়ে গেছে, সবকিছু ঠিক আছে, এখন ভোক্তার দ্বার প্রান্তে পৌঁছাইতে আমাদের যে সকল খরচ হবে তাকে বলা হবে পরিচালন ব্যয়। যেমন এখানে টেলিফোন ও বিদ্যুৎ বিল, তারপরে শোরুমের ভাড়া, অফিস ভাড়া, বিক্রয় কর্মীর কমিশন, এই চারটা খরচকে বলা হয় পরিচালন ব্যয়। তাহলে আমরা বাদ, এখানে লিখব বাদ পরিচালন ব্যয়, লিখব পরিচালন ব্যয় লিখে প্রথমে টেলিফোন ও বিদ্যুৎ বিল। তো টেলিফোন ও বিদ্যুৎ বিল, টেলিফোন ও বিদ্যুৎ বিল 9,000 টাকা। এরপরে দেখো শোরুমের ভাড়া, শোরুমের ভাড়া 21,300, শোরুমের ভাড়া, শোরুমের ভাড়া, শোরুমের ভাড়া আছে 21,300 টাকা। এরপরে দেয়া আছে অফিস ভাড়া, তারপরে অফিস ভাড়া, অফিস ভাড়া। তো অফিস ভাড়া আছে 18,000 টাকা। ওকে, এরপরে বিক্রয় কর্মীর কমিশন, আমি বিক্রয় কর্মীর কমিশন, বিক্রয় কর্মীর কমিশন দেয়া আছে 25,000 টাকা। তো এই হচ্ছে আমাদের মোট পরিচালন ব্যয়। তাহলে পরিচালন ব্যয়গুলো আমরা আবার বলছি, যে এখানে পরিচালন ব্যয় বলতে আমরা প্রশ্নে যেটা পেয়েছি সেটা হচ্ছে টেলিফোন ও বিদ্যুৎ বিল, শোরুমের ভাড়া, অফিসের ভাড়া, বিক্রয় কর্মীর কমিশন, এই চারটা হচ্ছে আমাদের পরিচালন ব্যয়। এখন এই পরিচালন ব্যয়গুলো আমরা সবগুলো কি করব, যোগ করব। দেখো তাহলে 9,000 টাকা যোগ 21,300 যোগ 18,000 টাকা যোগ 25,000 টাকা। তাহলে সবগুলো টাকা যদি আমরা যোগ করে দিই তাহলে এখানে হয় 73,300 টাকা। এই টাকাটা আমরা এই মোট মুনাফা থেকে মাইনাস করব, মাইনাস 11,50,000 টাকা থেকে আমরা 73,300 টাকা মাইনাস করলে আমাদের হয় 10,76,700 টাকা। এই যে টাকাটা বের হলো এর নাম হচ্ছে নিট মুনাফা, নিট মুনাফা। তাহলে আমাদের বিশদ আয় বিবরণীর মাধ্যমে আমরা লাভ ক্ষতির পরিমাণ বের করতে পেরেছি। আমাদের এখানে আমরা বলছিল যে আমাদের
যে বিক্রিত শার্টের ব্যয় 18,50,000 টাকা ধরে মুনাফা বা ক্ষতি নির্ণয় করো, তাহলে আপনার মুনাফা বা ক্ষতির পরিমাণ হয়ে গেল। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা এই চ্যাপ্টারটি বুঝতে পেরেছো এবং পূর্বে আমরা এই চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করেছি, আগেও অনেকবার আলোচনা করেছি। আজকে আমি একটা তোমাদেরকে সৃজনশীল করিয়ে দিলাম, জাস্ট রিভিশন করিয়ে দিলাম, মনে করিয়ে দিলাম যে কিভাবে চ্যাপ্টারটি করতে হয়। আশা করি তোমরা এখন প্র্যাকটিস করতে করতে খুব ভালো পারো, আমার চেয়ে ভালো পারবা আশা করি। তো তোমরা এই করোনাকালীন সময়ে আমরা অনলাইনে তোমাদের জন্য অনেক কষ্ট করে ক্লাস করতেছি, সরকারিভাবে নির্দেশনার মাধ্যমে তোমাদেরকে প্রতিনিয়ত আমরা ক্লাস দিতেছি। তো তোমরা খুব মনোযোগ সহকারে ইউটিউবের এই ক্লাসগুলো দেখে দেখে বাসায় প্র্যাকটিস করবে যে কিভাবে প্র্যাকটিস করা যায়। এবং তোমরা তোমাদের অবশ্যই অনেকেই টেস্ট পেপার কিনেছো, সেই টেস্ট পেপার থেকেও তোমরা তোমাদের অঙ্কগুলো বাসায় প্র্যাকটিস করবে আশা করি। তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো, নিরাপদে থেকো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।